আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গেই আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। আশাকর্মীদের বিভিন্ন দাবিতে আন্দোলন চলছে। এদিন চুঁচুড়ার ঘড়ির মোড়ে আশাকর্মীদের অবস্থান বিক্ষোভ ও জেলা প্রশাসনের কাছে ডেপুটেশন। হাওড়ায় বস্তি উচ্ছেদের বিরুদ্ধে জেলা শাসকের অফিস অভিযান। CPIM এর বস্তি উন্নয়ন কমিটির সদস্যদের পুলিশ আটকালে ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের। 28শে জানুয়ারি সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভায় অভিভাবকদের না জানিয়ে ছাত্রছাত্রীদের স্কুল থেকে নিয়ে আসায় চুঁচুড়ার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ। পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বল বৃদ্ধি করতে ছাত্রীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা বালিকা বাণী মন্দিরের। আসবো বিস্তারিত খবরে। রাজ্য জুড়ে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আশাকর্মীদের কর্মবিরতি চলছে। এদিন তাদের ন্যায্য দাবির প্রতি চরম উদাসীনতা এবং এই আন্দোলনের প্রতি পুলিশের হয়রানি ও চূড়ান্ত অগণতান্ত্রিক পদক্ষেপের প্রতিবাদে জেলার সমস্ত আশাকর্মীরা চুঁচুড়ার ঘড়ির মোড়ে অবস্থান বিক্ষোভ করেন, ডেপুটেশনও প্রদান করেন। রাজ্য জুড়ে আশাকর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কর্মবিরতি চলছে। এদিন রাজ্যের আশাকর্মীরা তাদের ন্যায্য দাবির প্রতি চরম উদাসীনতা এবং আশাকর্মীদের আন্দোলনের প্রতি পুলিশের চরম হয়রানি ও চূড়ান্ত অগণতান্ত্রিক পদক্ষেপের প্রতিবাদে আশাকর্মীদের গণ অবস্থান ডেপুটেশন। জেলার সমস্ত আশাকর্মীরা চুঁচুড়ার খাদিনার মোড়ে জমায়েত হন এদিন তাদের দাবি সম্মিলিত পোস্টার ব্যানার নিয়ে। সেখান থেকে তারা তাদের দাবির সমর্থনে স্লোগান তুলে সুশৃঙ্খলভাবে মিছিল করে চুঁচুড়ার ঘড়ির মোড়ে আসে। আশাকর্মীদের এই মিছিল রাস্তা দিয়ে চলাকালীন রাস্তার দুধারে মানুষজন দাঁড়িয়ে পড়ে, যানজটের সৃষ্টি হয়। বিশেষ জরুরি কাজে যাওয়া মানুষজন পুলিশের হস্তক্ষেপে রাস্তা পার হয়ে তাদের গন্তব্যে পৌঁছায়। চুঁচুড়ার ঘড়ির মোড়ে এসে আশাকর্মীরা রাস্তায় বসে পড়ে অবরোধ বিক্ষোভ শুরু করেন। বহু মানুষ আটকে পড়ে। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী এদিন মোতায়েন করা হয়েছিল চুঁচুড়ার ঘড়ির মোড়ে। এখান থেকেই আশাকর্মীদের একটি প্রতিনিধি দল প্রশাসনিক ভবনে গিয়ে তাদের দাবি সম্মিলিত দাবিপত্র জমা করেন। কি বলছেন আশাকর্মীরা তাদের দাবি সম্পর্কে শুনুন। আমাদের মূলত সেই একই দাবি যেটা আমাদের প্রথম দিন থেকে 23শে ডিসেম্বর থেকে যখন থেকে আমরা কর্মবিরতিতে নেমেছি তখন থেকে আমাদের যে সমস্ত দাবি ছিল সেই একই দাবি আছে। ওনারা কিছু দাবি বলেছেন, মেনে নিয়েছেন, কিন্তু এখনো আমরা লিখিত কিছু পাইনি ওনাদের থেকে যে ওনারা মেনে নিয়েছেন। আর আমাদের যে ফিক্সড বেতনের দাবি সেটা এখনো পর্যন্ত ওনারা কোনো রকম কিছুই আমাদেরকে বলেননি। দেখছি হবে, আশা দিচ্ছে, কিন্তু আর কতদিন আশাতে পথে থাকবে? আর আমরা যতদিন না আমাদের এই মূল দাবি পূরণ হচ্ছে ততদিন আমরা পথেই থাকবো। আমাদের মূল দাবি আমাদের ফিক্সড বেতন যেটা আমাদের সেটা 15,000 টাকা অবশ্যই করতে হবে, এবং তার সঙ্গে আনুষঙ্গিক যেগুলো রয়েছে সেগুলো ওনারা বলেছেন আমরা মেনে নিয়েছি, কিন্তু আমাদের এখনো কোনো লিখিত পর্যন্ত আমরা এখনো কিছু পাইনি। আর আমরা এই যে 21 তারিখে আমাদের উপর যে চরম অমানবিকতা সরকার দেখিয়েছে, সরকারের পুলিশ আমাদের সঙ্গে যে অসহযোগিতা করেছে, আজকে সেটা মানে ওনারা ভেবেছিলেন আমাদেরকে এইভাবে দমিয়ে দিতে পারবেন, কিন্তু আজকে ওনারা জানেন না যে সমস্ত কর্মীরা আমাদের ঘরে বসেছিল সেই সমস্ত কর্মীরাও আজকে রাস্তায় নেমে পড়েছে ওই দিনের অমানবিকতা দেখে। সরকার আমাদেরকে নিজেরা ডেকেছিলেন, নারায়ণ স্যার, স্বরূপ নিগম আমাদের নিজে ডেকেছিলেন যে 21 তারিখে আসুন, আপনাদের সঙ্গে কথা হবে। তারপরেও আমাদের সঙ্গে এই রকম মানে অমানবিক ব্যবহার তারা করেছেন। আজকে আমরা এখান থেকে মিছিল করে নিয়ে ঘড়ির মোড় থেকে যাব এবং ওখানে আমাদের অবস্থান বিক্ষোভ হবে। 1.5 বছর পর্যন্ত সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া, মাতৃত্বকালীন ছুটি, সরকারি ছুটি, কর্মরত অবস্থায় যারা মারা যাচ্ছে তাদের
পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান সহ সমস্ত ধরনের দাবি মেনে নেওয়া, বকেয়া মিটিয়ে দেওয়া, এই দাবিতে আজকে এই হুগলি জেলাতে 2টি ইউনিয়নের অবস্থান বিক্ষোভ চলছে। ডিএম এর কাছে ডেপুটেশন আমরা আজকে আবারও দেব। আমরা স্বাস্থ্য ভবনে দিয়েছি, কেন্দ্রে দিয়েছি, রাজ্যে দিয়েছি, নানান জায়গাতে আমাদের দাবিপত্র তুলে দিয়েছি। আমাদের এখানে আজকে মানে বিক্ষোভ হচ্ছে, তারও অন্যতম কারণ হচ্ছে গত 21শে জানুয়ারি আশা কর্মীরা যখন কলকাতা অভিমুখে যাচ্ছিল, এত সন্ত্রাস করেছে, এত গুন্ডাগর্দি করেছে, এত তাণ্ডব লীলা চালিয়েছে, কর্মীরা বিক্ষুব্ধ হয়ে আজ এখানে এসেছে। আমরা ডিএম কে সেদিনের সেই ঘটনা উল্লেখ করব এবং আমাদের এই দাবি যতদিন না পূরণ হচ্ছে আন্দোলন চলবে। আজকে 39তম দিন কর্মবিরতি। এই কর্মবিরতি চলতে থাকবে আমাদের দাবি না মানা পর্যন্ত। আমরা এখন আমাদের নেতৃত্ব যাবে ডেপুটেশনে, উনি কি বলেন আমরা চাইবো উনি যেন ঊর্ধ্বতনের কাছে আমাদের দাবিপত্র তুলে দেন। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যের শিক্ষক দুর্নীতিকাণ্ডে ছিলেন অভিযুক্ত, পরে জামিনে মুক্তি পান প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষ। SIR শুনানিতে ডাক পেয়ে হাজিরা দিলেন জিরাট BDO অফিসে। 2026-এ রাজ্যে বিধানসভা নির্বাচন, আর বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের নির্দেশ মতো রাজ্যের বিভিন্ন জেলায় চলছে SIR এর কর্মসূচি। এখন চলছে সেই কাজের শুনানির পর্ব। সেই মতো হুগলি জেলার সমস্ত BDO অফিসে চলছে শুনানি। জিরাট BDO অফিসে শুনানি কেন্দ্রে লাইনে দাঁড়াতে দেখা গেল বলাগড়ের তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষ। তিনি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত ছিলেন, পরে জামিনে ছাড়া পান। শুনানি কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছেন। এটা SIR এর নামে সাধারণ মানুষকে হয়রানি করে বিপদে ফেলা হচ্ছে। কি বলছেন তিনি, এই কথা উল্লেখ করে শুনবো। দেখুন, হেনস্থার শিকার সাধারণ মানুষও হচ্ছে, তো সেখানে আমিও হচ্ছে। এই হেনস্থার শিকার তো শুধু আজকের দিনে নয়। তো বিজেপি সরকার যেভাবে আমাকে 17 দিন কাস্টাডিতে রেখে যেভাবে অত্যাচার করেছে, পাশবিক অত্যাচার, সেই অত্যাচারের কাছে এটা কিছুই না। তবে একটা কথা বলবো যে আমার কাছে যা যা ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জ্ঞানেশ কুমার, কারোর কাছেই নেই। তো হেনস্থার শিকার আজকে দেখেছে আমার বাবার নামে একটা কোনো জায়গায় মিস্টেক ওনারা পেয়েছেন, সেটা আমি পাইনি। তো সেই একই ভুল যদি আমার ক্ষেত্রে হয় তাহলে আমার মায়ের ক্ষেত্রেও হবে বা আমার দিদির ক্ষেত্রে হবে, কারোরই আসেনি। সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা একটা পলিটিক্যাল এজেন্ডা মাত্র ওনাদের, আর কিছুই না। তবে যেরকমভাবে ওনারা আমার উপর অত্যাচার আগেও করেছেন, 17 দিন কাস্টাডিতে রেখে মারধর করে যেভাবে অত্যাচার করেছেন, তার কাছে এটা কিছুই নয়। তো আমি চাইছি যে এর একটা প্রতিবাদ হোক। সাধারণ মানুষ যেমনভাবে হেনস্থার শিকার হচ্ছে, সাধারণ মানুষ গর্জে উঠুক এই বাংলা বিরোধী সমস্ত আমাদের বিজেপি জমিদারদের কাছ থেকে। এটাই তো ওদের কাজ, এইটাই তো মানুষকে হেনস্থা করে, এইটাই তোমাদের একমাত্র উদ্দেশ্য। এটা তো মজা পায়। আজকে শুভেন্দু অধিকারী এইটা দিয়ে মজা পায়, কারণ মানসিক বিকারগ্রস্ত এরা মানুষের শান্তি চায়। এরা 2016 সাল থেকে মানুষকে নোট বাতিল করে যেভাবে দাঁড় করিয়েছিল মানুষকে লাইনে, আজকেও লাইনে দাঁড় করছে। এরা এই সরকার যতদিন থাকবে, এরা জমিদার, এরা চায় যে বোঝার মতো মানুষ তাদের সঙ্গে ব্যবহার করবে। নির্বাচন কমিশন কি বিজেপির হয়ে কাজ করছে? 100%। ইডি থেকে CBI থেকে শুরু করে আয়কর থেকে শুরু করে GST থেকে শুরু করে নির্বাচন সবই ওদের আন্ডারে, ওদের দলদাসী। এদের কাছে কোনোভাবে আপনার অশোক স্তম্ভ কোনো মূল্য পড়ে না। এদের কাছে একটাই এদের সিম্বল, যেটা হচ্ছে পদ্ম ফুল, আর কিছু নেই। আপনার সামনে একটা বাচ্চা একদম করবে না হলে তো মানুষকে ভয় দেখাচ্ছে যে মানুষ এদেরকে বাইরের দেশে পাঠিয়ে দেওয়া হবে, হ্যান বিভিন্নভাবে ভুল বোঝা হচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে প্রচার করছে তারা। তো মানুষ বিভিন্ন রকম 104 বছরের বৃদ্ধাও আসছে, বৃদ্ধও আসছে, বাচ্চা একজন প্রেগনেন্ট মহিলাও আসছে, তেমনি আবার ডায়ালিসিস করছে সেই ব্যক্তিও আসছে। এদের কাছে এসব মূল্যবোধ কিছু ব্যাপার তো ডাক তো একবারই হয়, অনেক জায়গায় দেখা গেল 2বার করেও আসছে, অনেকে ডাক করে আসবে। যদি আপনি তৃণমূলের সমর্থক হন বা আপনি বিজেপি বিরোধী কোনো দলের সমর্থক হন, তো আপনাকে ডাকবে, এটা পরিষ্কার ব্যাপার। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল ছোট ছোট ছাত্রছাত্রীরা, কিন্তু বিকেল হয়ে গেল বাড়ি না ফেরায় চিন্তিত অভিভাবকেরা স্কুলে গিয়ে জানতে পারেন তাদের সন্তানদের কোনো নোটিশ ছাড়াই সিঙ্গুরের মুখ্যমন্ত্রীর সভায় নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় হুগলি
হুগলির নালিকুল দেশবন্ধু বাণীমন্দির স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকেরা বিক্ষোভ দেখান। প্রতিদিনের মতো বুধবার অর্থাৎ 28শে জানুয়ারি স্কুলে এসেছিল পড়ুয়ারা, কিন্তু ক্লাস না করিয়ে মুখ্যমন্ত্রীর সভায় নিয়ে যাওয়ার অভিযোগ অভিভাবকদের। এতেই ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। সিঙ্গুর ইন্দ্রখালীর ময়দানে ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভা। সেখান থেকে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন একগুচ্ছ সরকারি প্রকল্পের। মুখ্যমন্ত্রীর সবার সামনের সারিতে এদিন বসে থাকতে দেখা যায় একাধিক স্কুলের ড্রেস পরা ছাত্রছাত্রীদের। তাদের হাতে ছিল নানান সরকারি প্রকল্পের পোস্টার। অন্যান্য স্কুলের মতো হুগলির নালিকুলের দেশবন্ধু বাণী মন্দিরের ছাত্রদেরও নিয়ে যাওয়া হয়েছিল এদিন মুখ্যমন্ত্রীর সভায়। অভিভাবকদের অভিযোগ, স্কুলের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি তাদের। বিকেল হয়ে যাওয়ার পরেও তাদের সন্তানরা বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন অভিভাবকরা। স্কুলে এসে জানতে পারেন তাদের সন্তানদের নিয়ে যাওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর সভায়, আর এতেই ক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। কি বলছেন অভিভাবকরা এ সম্পর্কে শুনবো। তৃণমূলের সভায় স্কুলের কচিকাঁচা বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল স্কুল থেকে। তার জন্যে তাদের বাড়ির লোক জানে না, তাদের কাছে কোনো ইনফরমেশন নেই যে আমার বাচ্চারা আজকে কোথায় যাচ্ছে, না তৃণমূলের সভায় যাচ্ছে। সেই জন্য ঠিক সময় বাচ্চারা বাড়ি যায়নি, মায়েরা বাবারা চিন্তিত হয়েছে। সেই কারণের জন্য স্কুলে এসে জমায়েত করেছে, জানতে চেয়েছে যে কি হয়েছে, আমার ছেলেমেয়েরা কোথায়, স্কুলে তো যায়নি, কোথায় গেছে আমার ছেলেমেয়েরা, গেছে কোথায়, না তৃণমূলের সভায় গেছে। জানানো হয়নি অভিভাবকদের আগে? না, কেউ জানে না, কেউ কোনো কেউ জানে না যে তাদের পেরেন্টস যে জানবে আমার ছেলে মেয়ে, সবাই জানে স্কুলে এসছে, কিন্তু গেছে কোথায়, তারা গেছে তৃণমূলের সভায়। কিছু জানতেন না? কিছুই জানতাম না। খুব আতঙ্কে ছিলেন? আতঙ্কে ছিলেন? হ্যাঁ, সে তো অবশ্যই। কি চাইছিলেন? পাঠিয়েছিলাম তো সকালে, হ্যাঁ, এখনো পর্যন্ত তো ঢোকেনি। আপনারা তো হেডমাস্টার আপনাদের জানাননি? বললাম তো, মানে জানাননি আপনাদের? আমাদের ওটা জানায়নি। গার্জেনদের করে কেন, কোনো কেউই জানে না। এসেছে স্কুল থেকে নিয়ে চলে গেছে বাস ভর্তি করে। এখন এসছে? এখনো কই দেখতে পাই না। আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? ক্লাস 8 এ। হ্যাঁ, 8 এ। ক্লাস 8 এ। সিঙ্গুর ব্যুরো, LMCL নিউজ। হাওড়ায় বস্তি উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে জেলা শাসক কার্যালয়ের অভিযান। পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির অভিযান চলাকালীন পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি, উত্তেজনা এলাকায়। হাওড়ায় বস্তি উচ্ছেদের বিরুদ্ধে জেলা শাসক অফিস অভিযান। পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির এই অভিযান ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে পুলিশ। ব্যারিকেড ভাঙার চেষ্টা করে অভিযানে আসা বিক্ষোভকারীরা। শুরু হয় পুলিশের সঙ্গে বচসা এবং পরে তা পৌঁছয় ধস্তাধস্তিতে। সিপিএম এর বস্তি উন্নয়ন কমিটির প্রতিবাদ বিক্ষোভকে আটকাতে মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ বাহিনী। এই অভিযানকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কি জানাচ্ছেন তাদের এই বিক্ষোভ আন্দোলন সম্পর্কে পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির সম্পাদক সুদীপ্ত দাস, শুনুন। হাওড়ার সুদূর বালিঘাট থেকে শুরু করে সাঁকরাইল পর্যন্ত এই রাজ্য সরকারের চক্রান্ত আর কেন্দ্রীয় সরকারের চক্রান্তে প্রায় 80 বছর 90 বছর 100 বছর ধরে বসবাসকারী মানুষ, যাদের বাসস্থানের সাংবিধানিক অধিকার আছে, সেই অধিকারকে হরণ করে তাদের উচ্ছেদ করার পরিকল্পনা চলছে। অসম্ভব রকমের প্রমোটিং রাজ। কোলডিপোর ঘটনায় হাওড়ার সব মানুষ জানে, কোলডিপোর ঘটনা গোটা রাজ্যের মানুষ জানে। কয়েক হাজার বস্তিবাসীকে উচ্ছেদ করে, সেখানে মানুষকে উচ্ছেদ করে তারা 80 বছর 90 বছর 100 বছর ধরে আছে, 3 পুরুষ 4 পুরুষ ধরে উচ্ছেদ করে সেখানে প্রমোটিং রাজ করার চেষ্টা চালাচ্ছে। এতে মদত দিচ্ছে রাজ্যের সরকারের শাসক দল, কেন্দ্রের সরকারের শাসক দল একসঙ্গে। রেশনিং ব্যবস্থাকে তুলে দিয়ে ঠিক যেরকম বলেছিল গ্যাসের দাম, ভর্তুকি আসবে, এখন কত ভর্তুকি আসছে আপনার বাড়ি আমার বাড়ি সবার বাড়িতে, আমার অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এখন শোয়ার পথে চলে গেছে। ঠিক সেরকমই রেশনিং ব্যবস্থাকে তুলে দেওয়ার চেষ্টা চলছে সব থেকে ক্ষতিগ্রস্ত বস্তিবাসী। আমাদের দাবি ছিল যে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ছাড় বস্তিবাসীদের জন্য। কেন? কারণ ভারতবর্ষের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সব থেকে চড়া হারে যে বিদ্যুতের বিল যারা দেয় তার মধ্যে সিএসসি গোয়েঙ্কা বাবুরা করেছে। আজকে কি দফায় আজকে এই সবকটাই আমাদের দাবি। প্রথম হলো আমাদের বস্তিবাসীদের উচ্ছেদ করা যাবে না এবং তাদেরকে পাট্টা দিতে হবে দীর্ঘদিন ধরে বসবাসকারী। এই বিদ্যুৎ বিলের বিরুদ্ধে অসম্ভব গরিব মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। তৃতীয় হলো আমরা হাওড়াবাসীরা কখনোই কোনো বিষয়ে গিনিস রেকর্ড করতে পারিনি, এমনকি এই সরকারের শাসনকালে 15 বছরে রাজ্যের মধ্যেও প্রথম হতে পারিনি, কিন্তু একটাতে গিনিস রেকর্ড করেছি। একটা স্বায়ত্তশাসিত সংস্থা এই হাওড়া কর্পোরেশন, সেখানে নির্বাচন না হলো। 2013 সালের পর নির্বাচন হয়নি, 18 সালের পর দুটো মেয়াদ সম্পূর্ণ নির্বাচন হয়নি। ক্ষতিগ্রস্ত কারা? সবচেয়ে বেশি বস্তিবাসীরা ক্ষতিগ্রস্ত। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর।
28 জানুয়ারি সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভায় অভিভাবকদের না জানিয়ে ছাত্রছাত্রীদের স্কুল থেকে নিয়ে আসায় চুঁচুড়ার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ। পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বল বৃদ্ধি করতে ছাত্রীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা বালিকা বাণী মন্দিরের। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা। বলো, আপনি কি করছেন বলুন তো? কেন আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবেন। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে? আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেইলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। রাজ্যে চলা এসআইআর শুনানিতে ডাক পাওয়ার আতঙ্কে মৃত্যুর অভিযোগ হাওড়া এবং হুগলিতে। 70 ও 65 বছর বয়সী দুই বৃদ্ধের মৃত্যুতে পরিবারের অভিযোগ এসআইআর আতঙ্ক। ডোমজুরের হাজিপাড়ার বাসিন্দা জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের 245 নম্বর পার্টের ভোটার 65 বছর বয়সী শেখ আজিজুর রহমান। পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন তিনি। 2002 সালে ভোটার তালিকায় তার নামও ছিল। তার পরিবার পরিজনের অভিযোগ, গত শুক্রবার এসআইআর শুনানির নোটিশ পান তিনি। এরপরই গভীর দুশ্চিন্তায় পড়ে যান ওই বৃদ্ধ, আর তার ফলে খাওয়া দাওয়া ছেড়ে প্রায় মূর্ছে পড়েছিলেন তিনি। বৃদ্ধ শেখ আজিজুর রহমানের পরিবার সূত্রে দাবি, গভীর দুশ্চিন্তা হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে তাকে ডোমজুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেও তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন তার হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় বলে জানা গিয়েছে। তিনি এসআইআর আতঙ্কে ভুগছিলেন, আর তার কারণেই এই মৃত্যু। কি বলা হচ্ছে এই মৃত্যু সম্পর্কে শুনুন। নর্মাল লাইফ ডিল করছেন, কোনো প্রবলেম ছিল না। হঠাৎ করে হিয়ারিং এর নোটিশ আসে, ওনাকে ডেকে পাঠায়। উনি বাড়ি থেকে গিয়ে নোটিশটা নিজে হাতেই নিয়ে আসে।
নিয়ে এসে বাড়িতে আসার পর থেকেই মানে উনি বলছেন আমার যেন কিরম হচ্ছে, আমি তো সব জমা দিলাম, কেন আমার এরকম হলো, আমার নামে নোটিশ আসলে এরকম একটা আতঙ্ক আর কি, যে আমি তো সব ডকুমেন্টস জমা দিলাম, সবই দিলাম, 2002 আমার নাম রয়েছে, এরকম একটা আমাকে নোটিশ আসলে আমি কি আমার কাছে ডকুমেন্টস আছে যে আবার জমা হিয়ারিং ডেকেছে, এই নিয়ে সেই রাত্রেবেলায় ব্রেন স্ট্রোক হয়ে গেছে আর কি। তো পরের দিন সকালবেলা ওনাকে হসপিটালে নিয়ে যায়, নিয়ে কালকে ওই হসপিটালে নিয়ে গেছে একই কথা, কী করে হিয়ারিং হবে, কী করে, আজকে হিয়ারিংয়ের ডেট ছিল, কালকে আজকে সকালবেলা এক্সপায়ার করেছে। উনি কি টেনশন করছেন? প্রচণ্ড টেনশন, মারাত্মক টেনশন। হিয়ারিংয়ের জন্য ওনার তো 2002 নাম ছিল, সবই ছিল, আমার ছেলেদের কি হবে, আমার এরম হলো আমার ছেলেদের কি হবে, হ্যাঁ এগুলো বলছিল। হ্যাঁ আমি সব জমা দিলাম, আমার হিয়ারিং এসছে, তাহলে আমার ছেলেদের কি হবে, হ্যাঁ ওদের তো 2002 নাম নেই, আমার নামে এসছে, আমার নাম থাকা সত্ত্বেও আমার হিয়ারিং এসছে, আমার ছেলেদের কী হবে, ওরা কী ডকুমেন্টস, আমি কী ডকুমেন্টস দেখাবো, আমি তো সব ডকুমেন্টস দিয়েছি, তারপর আমার হিয়ারিংয়ে নাম এসছে। স্যার নোটিশ আসছে শুক্রবার, তো 2002 এর নাম থাকা সত্ত্বেও নোটিশটা এসেছে, তো ওই টেনশনে স্টপ হয়ে গেছিল। মানে কেন মনে হলো যে ওই টেনশনই হয়েছে? ওটা নিয়ে বারবার বলছিল যে নোটিশ এসছে, আমার কি হবে। কবে এসেছে নোটিশ? শুক্রবার। হিয়ারিং কবে ছিল? আজকে। ওনার কি শারীরিক কোনো প্রবলেম ছিল আগে? না, পুরো ঠিক ফিট ছিল, পুরো ফিট ছিল, শরীরে কোনো প্রবলেম। মানে এই যে নোটিশ এসেছিল, এই করে কি বাড়িতে কিছু বলছিল যে আমরা আমায় বলে আমি ওর ছোট ভাই, তো ওইটা বারবার বলছিল, ওই টেনশন করছিল, ওইটা আচমকায় হঠাৎ স্টপ করে যায়। 2002 লিস্টে নাম ছিল? হ্যাঁ 2002 নাম এই প্রথম মানে হঠাৎ কি হলো এমন? টেনশনে ব্রেন স্টপ করে যায়। মানে ভর্তি ছিল কোন জায়গায় নাকি? মেডিকেলে ভর্তি। পেশেন্ট আপনাকে করলাম আজকে নিয়ে হাওড়া প্রথমে এখান থেকে ডোমজুর হসপিটালে নিয়ে গেছি, ওখান থেকে হাওড়া থেকে মেডিকেল। শুনানির আতঙ্কে ফের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠল হুগলির পোলবা থেকে। মৃত 70 বছর বয়সী শেখ ইসমাইল, তার বাড়ি পোলবা থানার অন্তর্গত হোসনাবাদ এলাকায়। এদিন সকালে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয় তার। পরিবারের অভিযোগ, কয়েকদিন আগেই শুনানির বিজ্ঞপ্তি পাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন শেখ ইসমাইল। পরিবারের সদস্যদের দাবি, এর আগে তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন এবং স্বাভাবিকভাবেই হাঁটাচলা করতেন, কিন্তু হঠাৎই শুনানির নোটিশ আসতেই গভীর দুশ্চিন্তায় আক্রান্ত হন তিনি। দিনরাত উদ্বেগে ভুগতে থাকেন, ঠিক মতন নাওয়া খাওয়া এবং ঘুম করছিলেন না বলেও পরিবার সূত্রে দাবি। পরিস্থিতি আরো খারাপ হয় সোমবার। আচমকায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন শেখ ইসমাইল। তাকে তড়িঘড়ি মগরার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেই তার অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যু হয় শেখ ইসমাইলের। মৃতের পরিবারের দাবি, শুনানির আতঙ্কেই তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে কি বলা হচ্ছে পরিবারের পক্ষ থেকে শুনুন। হিয়ারিং এর সমস্যা, হিয়ারিং নিয়ে এসআইআর ফর্ম জমা নিয়েছে, এসআইআর ফর্মে যখন জমা নিয়েছে আমাদের সবাই জমা দিতে বলে জমা দিলাম। জমা দেওয়ার পরে আমাদের হলো 7 নম্বর ফর্ম জমা দিল। 7 নম্বর ফর্মে সবাইকার নাম নাকি বাদ দিয়ে দিয়েছে, যে আমরা এখানকার ভারতের নাগরিক নয় কিংবা আমরা মৃত। ঠিক আছে, আবার জমা দেওয়ার পরে আবার হিয়ারিংও দিয়েছে। এই টেনশানে আমার যে গ্রামের মামা রয়েছে আত্মীয়, আমার ওই মামা মারা যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়। হ্যাঁ, আমরা আজকে এই যে মৃত্যু মিছিল শুরু হয়েছে অনেকদিন আগে থেকে, তার মধ্যে আমরাও 25 নম্বর বুথ হোসেনাবাদ রাজহাট অঞ্চল পঞ্চায়েতের অন্তর্গত 190 বিধানসভার মানুষ, আমাদের আজকে বিগত 5-6 দিন আগে আরেকজন মারা গেছেন, তার নাম শেখ রমজান আলী। আজকে মারা গেলেন শেখ ইসমাইল, বাবার নাম শেখ শুকুর আলী। সে তার ছেলের হিয়ারিংয়ের দিন গিয়েছিল, তার সাথে তারও হিয়ারিং আছে আগামী 30 তারিখে। এর মধ্যে সেই হিয়ারিংয়ে সে গিয়ে অসুস্থ হয়ে পড়ে, প্রচণ্ড কান্নাকাটি করে, আতঙ্কিত হয়ে পড়ে। হওয়ার ফলে তার হার্টের সমস্যা দেখা দেয়। সেইখান থেকে কোনো রকমে গ্রামের মানুষ তাকে ফিরিয়ে নিয়ে আসে। নিয়ে আসার পর গত পরশু রাত্রিরে সে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতায় আমাদের পাড়ার সুস্থ মানুষ যারা, আমাদের এই এসআইআর জবে থেকে চালু হয়েছে, আমাদের সাথে সাথে চলে সব জায়গায় ফর্ম জমা থেকে হিয়ারিং কমপ্লিট করা থেকে এই মানুষগুলো করছিল। কিন্তু জবে থেকে এই
ফর্ম 7-এর একটা কথাবার্তা যখন আতঙ্ক তৈরি হলো, তখন থেকে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে। এই মানুষটা হিয়ারিং 30 তারিখে ছিল, আজকে যার মৃত্যু হলো সকাল 6:30টার সময়, সেই মানুষটার হিয়ারিং আছে 30 তারিখে। কিন্তু ফর্ম 7-এর যে আতঙ্কতে উনি এতটা সুস্থ মানুষ ছিল, আমাদের সাথে এফআইআর করতে আমরা যেই দুটো ব্যক্তি যে আমাদের এই ফর্ম 7গুলো 404 জনের জমা দিয়েছে, তার জন্য আমরা এফআইআর করতে গেছি। এই ব্যক্তিটাও গিয়েছিল আমাদের সাথে সাথে, সুস্থ মানুষ, হেঁটে গেছে, নিজে আমাদের সাথে এসছে। তারপরে যখন জানতে পারলো হিয়ারিংয়ে এরম ব্যাপার হচ্ছে, 30 তারিখে ওনার হিয়ারিং ছিল। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। মদ্যপ অবস্থায় রাস্তার মাঝখান দিয়ে যাওয়ার প্রতিবাদ করায় প্রতিবাদীকে মার এবং ছিনতাই চুচুড়ায়। ঘটনায় অভিযোগ দায়ের উত্তেজনা এলাকায়। মদ্যপ অবস্থায় রাস্তার মাঝখান দিয়ে যাওয়ার প্রতিবাদ করায় অভিযুক্তদের হাতে গুরুতর জখম হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে চুচুড়া থানা এলাকায়। গুরুতর আহত 65 বছরের শম্ভু বিশ্বাস। জানা গিয়েছে চুচুড়ার ঘুটিয়া বাজার এলাকার বাসিন্দা শম্ভু বিশ্বাস এদিন সকালে মোটরসাইকেল করে চুচুড়া ইমামবাড়ার সামনে দিয়ে যাওয়ার পথে 3 জন মদ্যপ যুবক রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছিল বলে অভিযোগ। তাদের রাস্তার পাশ দিয়ে যেতে বলায় হঠাৎই অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে তারা, এমনটাই অভিযোগ। আর তারই প্রতিবাদ করায় অতর্কিতে ওই ব্যক্তিকে আক্রমণ করে নেশা করা ওই ব্যক্তি, ইট দিয়ে মারতে থাকে। তবে আত্মরক্ষা করতে গিয়ে ওই বৃদ্ধের কাঁধে আঘাত লাগে। এরপরই মোটরসাইকেল সহ তিনি মাটিতে পড়ে যেতেই 3 জন বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে তাকে মারধর করে বলে অভিযোগ। এখানেই শেষ নয়, বাঁচার জন্য চিৎকার করতে গেলে অভিযুক্তরা তার গলা টিপে ধরে এবং গলায় থাকা সোনার চেন ছিনিয়ে নেয়। তারপর তাকে রাস্তায় ফেলেই চম্পট দেয় অভিযুক্তরা। স্থানীয়রা গুরুতর আহত ওই বৃদ্ধকে সেখান থেকে উদ্ধার করে ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। ঘটনায় অভিযুক্ত মদ্যপ 3 যুবক শেখ সোনু ও আরো এক যুবকের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রহৃত বৃদ্ধ। কি জানা যাচ্ছে ঘটনার সম্পর্কে শুনবো। আমি চাইবো আমার বাবার যে জিনিসটা বাবার পরে হলো, এরকম যাতে নেক্সট কারো যাতে না হয়। কেন দিনে দুপুরে ওই ইমামবাড়ার সামনে ওরা 3 জন যেভাবে যাচ্ছিল, আর আমি তো বাবার বাবা যখন আসছিল আমি তার সামনে ছিলাম। এবারে হঠাৎ ওই 3 জন মিলে রাস্তার মধ্যখানে যাচ্ছিল, বাবা বারণ করাতে তখন বাবাকে উল্টো পাল্টাভাবে গালিগালাজ করতে শুরু করে ওরা। তখন বাবা গাড়িতে বসেছিল, বাবাকে তখন গায়ে হাতে ধাক্কা মারে এবং বাবাকে মুখে খুশি মারে। তখন আমি ছুটে আসি, এসে বাবাকে তখন ছাড়ানোর চেষ্টা করি এবং তখন ওরা অনেক ছেলে জড়ো হয়ে যায়। ওই সিরাজ বলে ছেলেটা এবং সোনু বলে ছেলেটা মেরেছে। আমি চাইবো যাতে এদের শাস্তি হয়। কেন এরকমভাবে চলতে থাকলে এরা সাহস বেড়ে যাবে এদের, যাতে এই ঘটনাগুলো নেক্সট না ঘটে সেই জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছেন। দীর্ঘদিন ধরে বিগত দিনে দেখা যাচ্ছে যে কেন প্রতিবাদ করলেই প্রতিবাদীর উপর আক্রমণ চলছে, কি বলবে এখনকার সমাজে এইরকম ঘটনা? আমরা বলতে চাই যে যাতে সবাই যাতে সুষ্ঠুভাবে চলতে পারে, এবং সমাজে যাতে এরকমভাবে তার নেক্সট কোনো ঘটনা না ঘটে, এইটাই চাইব। পুলিশ কি কড়া হাতে ব্যবস্থা নেই? পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি, পুলিশের কাছে আমরা আশা রাখবো। কজন যদি যাচ্ছিল বলে আমি বার করলাম যে ভাই রাস্তাতে একটু সাইড দিয়ে যা। সবাই কি বাইকে ছিল? না, হেঁটে যাচ্ছিল। ওরা হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে, সামনে কতজন তাও? ওরা 3 জন না 4 জন ছিল সঙ্গে, আর পুরো মদ খেয়েছিল, মদ খেয়েছিল। আপনি কি বাইক নিয়েছিলেন? আমি তো গাড়ি নিয়ে যাচ্ছিলাম, স্কুটি আছে আমার রাস্তাতে যাচ্ছিলাম। আচ্ছা, যখন গালাগালি করেছিল আমি তখন দাঁড়িয়েছি। আমি ভাই গালাগালি করলি কেন? বলছে বেশি বাড়াবাড়ি করবো তা তো পুড়িয়ে করে দেবো। জাম খেয়ে এসে আমার সাথে গেঞ্জিটা ধরে নিল, গেঞ্জি ধরে টেনে আমার ছাড়ছে না। তখন ছেলে আগে ছিল, আমি ডাকলাম বাবা এদিকে ডাকতো, হয়তো ছেলেকে ধরে টাকা করছে, ওর গাড়িটা ফেলে দিয়েছে চিৎ করে। তাহলে কি প্রতিবাদ করাতেই এরকম হামলা? প্রতিবাদ করাতে হবে, প্রতিবাদ করাতে হামলা। দিন দিন দেখা যাচ্ছে যে যারা প্রতিবাদী হয়ে উঠছে তাদের উপর হামলা চালানো হচ্ছে। একদম একদম। এটা তাহলে কি বলবেন? এটা কি বলবো এখন, সেটা তো পুলিশ থেকে ব্যবস্থা এটা তো নেওয়া দরকার আছে এই ব্যাপারে। যদি সেরকম কিছু হয় আমাদের তো হবে না। একদম নেক্সট বার হয়তো আজকে আমাকে করেছে। আমি একটা সরকারি এমপ্লয়, আমি রিটায়ার্ড পার্সন, আমার 65 বছর বয়স হয়ে গেছে। কিসে কাজ করতে? আমি সংশোধন কারাগারে সার্ভিস করতাম। এই পায়ে কি করে? পায়ে তো আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, ফেলে দিয়ে আমার কলার তো আমাকে তো লাথি ফাতি মাতি যাচ্ছিল, এরকম পরিস্থিতির মধ্যে পরে আমাকে ফেলে দিয়েছে। আমার একটা পা এমনি ভাঙা, তারপরে এই পাটা তো ভেঙে গেলে আমি আমার ছেলে ছিল, নাহলে তো আমাকে তো মেয়েদের কোনো হয়তো গাড়ি ফাড়ি ভেঙে দিত, আমাকে ফেলে মারত। কতজন হামলা চালায় আপনার? ওরা 3 জন 4 জন ছিল। তার সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সভায় ছোট ছোট স্কুল পড়ুয়াদের ভুল বুঝিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে উত্তাল চুচুড়া। চুচুড়ার পিপুলপাতি মোড়ে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ মহিলা সংগঠনের, পরে পুলিশি সহায়তার ডেপুটেশন প্রদান।
28শে জানুয়ারি অর্থাৎ বুধবার সিঙ্গুরে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের একটি রাজনৈতিক সভায় এবং প্রশাসনিক বৈঠকে। এই সভায় স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের ভুল বুঝিয়ে পাঠানোর অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় হুগলির চুঁচুড়ায়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে চুঁচুড়ার পিপুলপাতি মোড়ের আগেই শিক্ষা ভবনের সামনে বিক্ষোভে সামিল হন মহিলা সংগঠন সহ প্রতিবাদীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজনৈতিক কর্মসূচিতে শিশুদের ব্যবহার করা সম্পূর্ণ অনৈতিক এবং শিক্ষার পরিবেশকে কুলুষিত করা হয়েছে। এই দাবিকে সামনে রেখে তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে শিক্ষা ভবনের আধিকারিকরা নিরাপত্তার স্বার্থে ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। দীর্ঘ সময় ধরে বিক্ষোভ চলতে থাকায় এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা এবং তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় শিক্ষা ভবনের সামনে। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা শুরু হয়। এরপর মহিলা সংগঠনের পক্ষ থেকে 10 জন প্রতিনিধি পুলিশের সহায়তায় শিক্ষা ভবনের ভেতরে প্রবেশ করেন। তারা শিক্ষা ভবনের প্রধান আধিকারিকের হাতে একটি গণডেপুটেশন তুলে দেন। ডেপুটেশনে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার বন্ধ করা, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কড়া পদক্ষেপ গ্রহণ এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। জেলার শিক্ষা ভবনের প্রধান আধিকারিক প্রতিনিধিদের আশ্বাস দেন যে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করবেন। আশ্বাস পাওয়ার পর বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেন। আর এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে এবং শিক্ষা ব্যবস্থায় রাজনীতির প্রভাব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা জানতে চাই যে গার্জেনরা জানতে পারলো না এই শিক্ষক কার নির্দেশে সিঙ্গুরের জনসভায় বাচ্চাদেরকে পাঠিয়েছেন, বাচ্চাদেরকে দিয়ে কেন রাজনীতি করা হচ্ছে তার জবাব চাই এবং নালিকুল হেড মাস্টারমশাই দিয়ে মাস্টারমশাই সেই মাস্টারমশাই ইমিডিয়েটলি আমরা পদত্যাগের দাবিতে আজকে আমরা এখানে হামলা দিয়েছি। আমাদের এ চলবে, বিক্ষোভ এখনো পর্যন্ত চলবে যতক্ষণ আমাদের এ সুরা না হবে। কারণ তিনি মুখ্যমন্ত্রী বাচ্চাদেরকে নিয়ে কেন এই রাজনীতি করতে চাইছেন তার জবাব আমরা চাই। দরজা ভাঙতে হচ্ছে কেন আপনাদেরকে এরকম করে? দরজা ভাঙতে হচ্ছে, এখানে ডিআই যে আছেন অফিসার শিক্ষা দপ্তরে তারা পালিয়ে গেছেন দরজা বন্ধ করে দিয়ে, আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। বিজেপির সবসময় পত্ররস বলুন আর মানুষেরই পত্ররস বলুন, মুখ্যমন্ত্রী একা ছাড়া কাউকে তিনি বলতে দেন না, সবারই কণ্ঠরোধ তিনি সবসময় বন্ধ করার চেষ্টা করেন। আমরা জনসাধারণ হিসাবে আমরা জানতে চাই যে গতকালে রাজনীতি কেন করা হলো বাচ্চাদেরকে নিয়ে, আমরা সেই দাবিতেই আজকে আমরা এসেছি এইখানে। ওনাদের কাছ থেকে বক্তব্যটা আমরা শুনলাম, ওনাদের ডেপুটেশনটাও নিলাম। ওনাদের বক্তব্যটা যেটা আছে সেটা আমার জুরিসডিকশনের মধ্যে আমাকে খতিয়ে দেখে, যেহেতু ওনাদের অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ডিসিপ্লিনারি অথরিটি, ওনাদেরকে আমরা ঘটনাটা জানাবো। ওনারা সমস্ত দিক বিচার বিবেচনা করে যেটা নিয়ম অনুযায়ী যে সিদ্ধান্ত নেওয়া সেটা নিশ্চয়ই ওনারা নেবেন, এইটুকুই আমি বলতে পারি। স্যার, এইভাবে কি কোনোভাবে কোনো স্কুল চলাকালীন কোনো রাজনৈতিক সভায় কি নিয়ে যাওয়া যায়? এটা মানে এইগুলো হচ্ছে বিচার্য বিষয়, রাজনৈতিক সভায় তো কখনোই নিয়ে যাওয়া উচিত নয়। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজের এক ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বল বৃদ্ধি করতে ছাত্রীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা বালিকা বাণী মন্দিরের। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ এলাকা ও শহরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের ৪র্থ পর্যায়। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প বাংলার ইতিহাসে বৃহত্তম সড়ক সংযোগ কর্মসূচি, যার মধ্যে এবার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের ৪র্থ পর্যায়ে পশ্চিমবঙ্গের ২৩টি জেলায় পঞ্চায়েত ও পৌর এলাকায় ২০,০০০ কিলোমিটারেরও বেশি নতুন রাস্তার নির্মাণ ও পুরনো রাস্তার সংস্কার করা হচ্ছে। এই প্রকল্পে বিটুমিনাস, সিমেন্ট, কংক্রিট, পেভার ব্লকের রাস্তা ছাড়াও এবারই প্রথম বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হবে, যার মধ্যে অন্যতম হল ফেলে দেওয়া প্লাস্টিককে পুনর্ব্যবহার করে নতুন রাস্তা নির্মাণ। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজগুলি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দের মাধ্যমে রূপায়িত হবে। সমগ্র রাজ্যের ৩৫,০০০-এরও বেশি গ্রামের এবং ১২৮টি পৌর এলাকার সকল মানুষ এর ফলে উপকৃত হবেন। সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী, প্রসূতি মা সবাই এর সুফল পাবেন। এছাড়াও কাজগুলির মাধ্যমে জব কার্ড ধারকদের জন্য ১৫ কোটিরও বেশি শ্রম দিবস সৃষ্টি করা হবে। এই প্রকল্পে মোট ১৯,৪০০ কোটি টাকা খরচ করে ৫৯,৫০০ কিলোমিটারেরও বেশি রাস্তা রাজ্য সরকার নির্মাণ করছে।
2011 সালের পর থেকে রাজ্য জুড়ে ইতিমধ্যেই 1,83,084 কিলোমিটারেরও বেশি রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা ও অন্যান্য রাস্তার নির্মাণ ও পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এর জন্য খরচ হয়েছে 83,000 কোটি টাকারও বেশি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প রূপায়ণের মাধ্যমে সার্বিক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আর আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे की बात हर सफर में साथ। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেস সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। মুঠোফোনের ব্যস্ত সময়ে বাঁশবেড়িয়া খামারপাড়ার শিশু সংঘের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও 57তম 4 দিনব্যাপী নাট্য উৎসবের আয়োজন। বাঁশবেড়িয়া খামারপাড়ার শিশু সংঘের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও তাদের নিজস্ব ফুটবল মাঠে 57 বর্ষ 4 দিন ব্যাপী নাট্য উৎসবের আয়োজন করা হয়। এর পাশাপাশি নানান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। বিভিন্ন জেলার মোট 13টি দল নাটক মঞ্চস্থ করেন এখানে। এই নাটক দেখতে প্রতিদিন নাট্যপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শেষ দিন উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌর প্রধান শিল্পী চ্যাটার্জি। সংঘের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়। 58 বছরে পদার্পণ করলো শিশু সংঘ আয়োজিত নাট্যমেলা 2026। এখানে 4 দিন ধরে নাট্য উৎসব হয় এবং প্রচুর বাঁশবেড়িয়ার নাট্যপ্রেমী মানুষের সমাগম হয় শিশু সংঘের এই ময়দানে। তো এই ক্লাব প্রাঙ্গণ বিভিন্ন অনুষ্ঠানে মুখরিত থাকে। তার মধ্যে তাদের ধারাবাহিক চর্চার মধ্যে নাট্যমেলা অন্যতম। এই যে ধারাবাহিকতা 57 বছর ধরে জেনারেশনের পর জেনারেশন রক্ষা করা, এটা বিরাট প্রাপ্তি এবং কোথাও কিন্তু তার ফাঁটা পড়েনি। এই উৎসাহ, উদ্দীপনা এবং এই শৈতিক সন্ধ্যাতেও টান টান প্রেক্ষাগৃহ, এই মঞ্চ নাট্যপ্রেমী মানুষদের কথাই মনে করা এবং বাঁশবেড়িয়ার কালচারকে শিশু সংঘ পরিপুষ্ট করছে। খামারপাড়া শিশু সংঘের পরিচালনায় এবছর 57তম সারা বাংলা একাঙ্ক নাট্য মেলা গত 24 থেকে অনুষ্ঠিত হয়েছে এবং 27শে জানুয়ারি আজ তার শেষ দিন। এই 4 দিনে সারা পশ্চিমবঙ্গের 13টি নাট্য দল অংশগ্রহণ করেছে এবং 1970 সাল থেকে এই প্রতিযোগিতা ধারাবাহিকভাবে আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং যারা এই নাট্যমেলার সূচনা করেছিলেন তাদের মধ্যে অনেকেই আজ আমাদের মধ্যে নেই।
কিন্তু আমরা এলাকার সুস্থ সংস্কৃতি বজায় রাখার ক্ষেত্রে যথাসাধ্য আমরা চেষ্টা করে চলেছি এবং আমরা নিজেদের সামর্থ্যের মধ্যেই এই অনুষ্ঠানটা করে থাকি এবং এলাকার কিছু নাগরিক এবং আমাদের শুভানুধ্যায়ীগণ আমাদের এই ব্যাপারে আর্থিক সহযোগিতা করে থাকে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। শারীরিক ও মানসিকভাবে সুস্থ সবল করে গড়ে তোলার লক্ষ্যে চুঁচুড়া ময়দানে ঐতিহ্যমণ্ডিত চুঁচুড়া বালিকা বাণী মন্দির স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। চুঁচুড়ায় বালিকা বাণী মন্দির স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো চুঁচুড়া ময়দানে। সুষ্ঠু নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে অধিক সংখ্যক ছাত্রীদের ক্রীড়ায় যুক্ত করে স্কুলের মর্যাদা বৃদ্ধি করার উদ্যোগেই এই ক্রীড়া প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতার শুরুতে স্কুলের সকল ছাত্রী একযোগে মার্চ পাস্টে অংশগ্রহণ করেন। এবছর সঙ্গীত বিশারদ সলিল চৌধুরীর শতবর্ষকে সামনে রেখে ময়দানে কিছু সাংস্কৃতিক কর্মধারার আয়োজন করেছিল এই স্কুলের ছাত্রীরা। ছাত্রীদের পরিবেশনায় ব্রতচারী পিরামিড, সঙ্গীত সহযোগে নৃত্য সকলের দৃষ্টি কাড়ে। এবছর বাণীমন্দির স্কুলের শতবর্ষ উৎসব শুরু হবে সেপ্টেম্বর মাসে। সে বিষয়ে নজর রেখেই উৎসব মুখর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন স্কুলকে আরো সমৃদ্ধির সহায়ক হবে বলে মনে করেন অতিথিরা। বিশেষ অতিথি জয়ন্ত অধিকারী এবং প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন। আসলে আমি স্কুল ক্রীড়া পর্ষদের সেক্রেটারি, সেই হিসেবে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য খুব খুশি। আপনি কেমন দেখছেন? থেকে এসে আমি এখানে দেখলাম যে সুন্দরভাবে সুসজ্জিতভাবে ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছেন এবং সমস্ত যে প্রোগ্রামগুলো দেখছি অসম্ভব ভালো লেগেছে। মানে এই ভালো লাগার তুলনা করাটা মুশকিল। স্কুল প্রোগ্রাম যে এত সুন্দর করা যায় এরপর দিকে দেখে এবং এই স্কুলের টিচারদের পরিকল্পনাতে এটা এসেছে, অসম্ভব ভালো লেগেছে। এর মধ্যে দিয়ে আপনি কি বার্তা দেবেন? আমি অবশ্যই বার্তা দেব যে মাঠে আরও ছেলে মেয়ে আসুক এবং আমাদের ক্রীড়া জগতের আরও উন্নতি হোক এবং এই স্কুলেরই মেয়ে অনেক ন্যাশনাল লেভেলেও খেলেছে এবং আমাদের তো ডিস্ট্রিক্ট লেভেলে খেলেই। আশা করব এই স্কুলের আরও খেলার পরিকাঠামো বাড়ানো হোক এবং মেয়েদের আরও খেলার সুযোগ দেওয়া হোক। এবছর বিদ্যালয়ের শতবর্ষ। আমাদের প্রতি বছরই স্পোর্টস খুব জমজমাটভাবেই হয় এবং প্রতিটি ছাত্রী অংশগ্রহণ করে। এই মুহূর্তে বিদ্যালয়ে 1500+ স্টুডেন্ট, আজকে খেলার মাঠে 1300 স্টুডেন্ট উপস্থিত আছে। আর এবছর সলিল চৌধুরী শতবর্ষ, তাকেও শ্রদ্ধা জানিয়ে বেশ কিছু অনুষ্ঠান অলরেডি খেলার মাঠে করা হয়েছে। আর এখনও কোর্স চলছে এবং বাচ্চারা খুব সুশৃঙ্খলভাবেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আশা করি শেষ পর্যন্ত তারা খুব সুশৃঙ্খলভাবেই পুরোটা করতে সহযোগিতা করবে। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 56%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।